ফাইনালি আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সামি জেইন আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার হয়েই গেল। অপরদিকে আজকে শো দেখার পরে মনে হচ্ছে সত্যি আমরা আর এক সপ্তাহ পর আরো একজন লেজেন্ডকে হারাতে যাচ্ছি। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, আর এই ভিডিওতে আজকে হওয়া স্যাটারডে নাইট মেইন ইভেন্টের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে হওয়া স্যাটারডে নাইট মেইন ইভেন্টে প্রথমেই আমরা জেকা ফাটু এবং কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পাই। বলে রাখা ভালো, যদিও আমরা এই দুজনের মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছি, তবে এটা কিন্তু ছিল একটা আনঅফিসিয়াল ম্যাচ, কারণ অফিসিয়ালি এই ম্যাচটা স্টার্টই হয়নি। বিষয়টা হলো, প্রথমে রিং এর মধ্যে এন্ট্রি মারে সামুয়ান ওয়ারউলফ জেকা ফাটু, দেন এন্ট্রি হয় কডি রুডসের। বরাবরের মতোই সে এন্ট্রি নেয়, রিং সাইডে আসে, রোপের ওপরে উঠে গিয়ে সে দ্বিতীয়বারের মতো যখনই করতে যায়, ঠিক তখনই জেকা ফাটু কডি রুডসের উপরে আক্রমণ করে বসে। রেফারি এখানে দুজনকে আটকানোর চেষ্টা করে, তবে কডি কিন্তু রেফারির উপরে অ্যাটাক করে দেয়, আর এমনটা কিন্তু সে এর আগেও করেছে। এটা কিন্তু নোটিসেবল একটা বিষয়। তো এটা নিয়ে আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। দুজনের মধ্যে শুরু হয়ে যায় ভয়ঙ্কর লেভেলের ব্রল। সেখানে অফিসিয়ালস এবং সিকিউরিটি গার্ড আসে, দুজনকে আটকানোর চেষ্টা করে, তবে দুজন কিন্তু সেখানে ফাইটিং কন্টিনিউ রাখে। আর এখানে শুরুতেই জেকা ফাটু কিন্তু রোপের ওপর থেকে একটা আউটসাইড ড্রাইভ লাগিয়েছিল, এটা কিন্তু পারফেক্টলি এক্সিকিউট হয়নি, তবে জেকা ফাটু কিন্তু ভালো একটা ড্রাইভ হিট করেছিল। এরপরে আমরা দুজনের মধ্যে রিং এর মধ্যে ফাইটিং দেখতে পাই। রিং সাইডে ফাইট করে, এপ্রেনের উপরে গিয়ে ফাইট করে, আর এই সময় কিন্তু সিকিউরিটি গার্ডরা বারে বারে জেকা ফাটু এবং কডিকে আটকানোর চেষ্টা করতেছিল, তবে জেকা ফাটু এবং কডি দুজনেই কিন্তু সিকিউরিটি গার্ডদেরকেও মারতেছিল। এরপরে তারা আবারও রিং এর মধ্যে আসে, রিং এর মধ্যে ফাইটিং হয়। জেকা ফাটু রিং থেকে নেমে গেলে কডি এখানে আউটসাইড একটা ড্রাইভ হিট করে, যেটা অ্যানাউন্সার টেবিলের উপরে ছিল। জেকা ফাটু অ্যানাউন্সার টেবিল পার করে চলে যায়। আমরা গ্যালারিতে ফাইটিং দেখতে পাই, তারা ব্যাকি সেরে চলে যায়। এমনকি মার্চেন্ডাইজ যে হাউস আছে, মানে যেখানে মার্চেন্ডাইজ সেল টেল করে, আমরা ঠিক সেই হাউসের মধ্যেও জেকা ফাটু এবং কডি রুডসের মধ্যে ফাইটিং দেখতে পেয়েছি। এমনকি ক্যান্টিনের মধ্যেও কিন্তু জেকা ফাটু এবং কডি রুডস একে অপরের সঙ্গে ফাইটিং করতেছিল। এরপরে তারা আবারও গ্যালারিতে চলে আসে। গ্যালারির মধ্যে এসে যখন জেকা ফাটু এবং কডি ফাইটিং করতেছিল, ঠিক সেই সময় চলে আসে ম্যাকেন্টার এসে প্রথমে জেকা ফাটুকে মেরে জেকা ফাটুকে সাইড করে দেয়, দেন কডিকে একটা লো ব্লো হিট করে, এরপরে একটা পাওয়ার বম হিট করে, আর এভাবেই মূলত এই আনঅফিসিয়াল ম্যাচের এন্ডিং হয়। এখানে মূল বিষয়টা হলো, কোম্পানি আসলে জেকা ফাটু এবং কডি দুজনের একজনকেও দুর্বল দেখাতে চায়নি, এর জন্যই মূলত এই ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়নি এবং এন্ডিংটা ম্যাকেন্টারকে দিয়ে করানো হয়েছে। আর এরপরে এই সেগমেন্ট বা এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে কমার্শিয়াল ব্রেক শেষে আমাদেরকে ব্যাকি স্টেজে ম্যাকেন্টারকে দেখানো হয়, যেখানে তাকে প্রশ্ন করা হয় সে কেন জেকা ফাটু এবং কডি দুজনের উপরে আক্রমণ করেছিল। ম্যাকেন্টার এটার এক্সপ্লেনেশন কি দিবে, সে কেন এই দুজনের উপরে আক্রমণ করেছিল। তো ম্যাকেন্টার এখানে সহজ করে বলে, আমি এই দুজনের উপরে আক্রমণ করেছিলাম শুধুমাত্র একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যে আমার সঙ্গে কেউ যদি পাঙ্গা নেয় তাহলে তাদের অবস্থা ঠিক এরকমটাই হবে। তো এভাবেই মূলত ওভারঅল এই আনঅফিসিয়াল ম্যাচ এবং এই সেগমেন্টগুলো শেষ হয়েছে। এরপর আমরা দ্বিতীয় ম্যাচ হিসেবে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাই, যেখানে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই তাদের উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করতেছিল লিভ মর্গান এবং রক্সান পেরেজের এগেনস্টে। দুই টিম রিং এর মধ্যে আসে, অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। ফেস টিমের হয়ে ম্যাচটা স্টার্ট করে ইয়ো স্কাই শুরুর দিকে একটু ডমিনেট করলেও আস্তে আস্তে রক্সান পেরেজ এবং লিভ মর্গান কিন্তু এই ম্যাচের মধ্যে কামব্যাক করে, এবং দুজনে মিলে কিন্তু এই ম্যাচের মধ্যে ইয়ো স্কাইয়ের উপরে শুরু করে ডমিনেন্স। বেশ অনেকটা সময় ধরে লিভ মর্গান এবং রক্সান পেরেজ কিন্তু ইয়ো স্কাইয়ের উপরে ডমিনেট করে। এখানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, ইয়ো স্কাইয়ের জন্য কিন্তু রিয়া রিপ্লিকে ট্যাগ দেয় কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সে অনেকবার চেষ্টা করে রিয়া রিপ্লিকে ট্যাগ দেওয়ার জন্য, তবে সে কিন্তু বারে বারে আনসাকসেসফুল হয়। তবে ফাইনালি শেষ পর্যন্ত ইয়ো স্কাই কিন্তু রিয়া রিপ্লিকে ট্যাগ দিতে সক্ষম হয়। আর সেই সময় কিন্তু হিল টিমের হয়ে রিং এর মধ্যে লিভ মর্গান ছিল। রিয়া রিপ্লি এবং লিভ মর্গান কিন্তু সেম রিং এর মধ্যে বেশ অনেকটা সময় পরে ফেস টু ফেস হয়। রিয়া রিপ্লি এখানে লিভ মর্গানের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়, রক্সান পেরেজও আসে, দুজনে মিলে কিন্তু রিয়া রিপ্লির উপরে অ্যাটাক করার চেষ্টা করে।
তবে রিয়া রিপ্লি কিন্তু এখানে একাই রক্সেন প্রেস এবং লিভ মর্গানের উপরে ডমিনেট করে, বেশ অনেকটা সময় ধরে ডমিনেট করে। তবে লিভ মর্গান এবং রক্সেন প্রেস কিন্তু চালাকি করতে শুরু করে এবং তারা কিন্তু আস্তে আস্তে এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। শুরু হয় হিল টিমের ডমিনেন্স, এরপরে ইয়ো স্কাইও এই ম্যাচের মধ্যে আসে। ইয়ো স্কাই এই ম্যাচের মধ্যে আসার পরে এবার দুই টিমের মধ্যে কিন্তু সমানভাবে ফাইটিং শুরু হয়ে যায়। ফেস টিম এবং হিল টিম দুজনেই কিন্তু মার খাচ্ছিল এবং দুই টিমই কিন্তু ডমিনেট করতেছিল। তবে শেষের দিকে গিয়ে কিন্তু ফেস টিম আবারও একটু ডমিনেট করে। রিয়া রিপ্লির কাছ থেকে আমরা রিপটাইট দেখতে পাই, এরপরে সে ইয়ো স্কাইকে ট্যাগ করে। ইয়ো স্কাইয়ের কাছ থেকে আমরা একটা মুনসল্ট দেখতে পাই, ইয়ো স্কাই পিন করে। আর সেই সময় কিন্তু রিয়া রিপ্লি রিং এর মধ্যেই দাঁড়িয়েছিল। তবে রাকেল রড্রিগেজ কিন্তু সেই সময় চলে আসে এবং পেছন থেকে রিয়া রিপ্লির পা টেনে ধরে এবং রিয়া রিপ্লি রিং এর মধ্যে এমন ভাবে পড়ে যায়, সে কিন্তু রেফারির উপরে পড়ে যায়, যার কারণে পিনিংটা ব্রেক হয়ে যায়। এই ম্যাচটা কিন্তু এখানে শেষ হয় না। এরপরে রাকেল রড্রিগেজ, রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই দুজনের উপরে অ্যাটাক করে আর এই দুজনকে সেভ করার জন্য সেখানে স্টেফনি ভেকার চলে আসে। স্টেফনি ভেকার এসে রাকেল রড্রিগেজকে মারতে মারতে গ্যালারির মধ্যে দিয়ে তারা কিন্তু দুজনে মিলে ব্যাক স্টেজে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পাই যে লিভ মর্গান এই ম্যাচের মধ্যে আসে। লিভ মর্গান এসে ইয়ো স্কাইকে তার ফিনিশার হিট করে। ঠিক একই সময়ে রিয়া রিপ্লিও কিন্তু রিং সাইডে এসে ইয়ো স্কাইয়ের থেকে ট্যাগ নিয়ে নেয়। এরপরে সে রিং এর মধ্যে এসে লিভ মর্গানকে একটা রিপ টাইড হিট করে, লিভ মর্গানকে পিন করে এবং তারা কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তো ফাইনালি আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রিয়া রিপ্লি এবং ইয়ো স্কাই কিন্তু সাকসেসফুলি তাদের উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা রিটেইন করে নেয়। অপরদিকে লিভ মর্গান এবং রক্সেন প্রেস যদিও এই ম্যাচের মধ্যে ভালো পারফর্ম করেছে, অনেক চালাকিও করেছে, তবে শেষ পর্যন্ত তারা কিন্তু এই ম্যাচটা হেরেই গিয়েছে। এরপর আমরা তৃতীয় ম্যাচ হিসেবে এজে স্টাইলস এবং শিনস্কে নাকামুরার মধ্যে ম্যাচ দেখতে পাই। প্রথমে রিং এর মধ্যে আসে এজে স্টাইলস, এরপরে আসে শিনস্কে নাকামুরা। দুজনের মধ্যে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরু থেকেই কিন্তু একে অপরের উপরে অ্যাটাক করতে শুরু করে। এখানে শিনস্কে নাকামুরা চাচ্ছিল এজে স্টাইলসকে হারাতে, অপরদিকে এজে স্টাইলস কোনো মতেই এই ম্যাচের মধ্যে হারবে না, উল্টো সে এখানে শিনস্কে নাকামুরাকে হারাবে। তো দুজনের চোখের মধ্যে কিন্তু অ্যাগ্রেশনের বিষয়টা স্পষ্ট দেখা যাচ্ছিল। আর এখানে লক্ষণীয় বিষয় হলো কমেন্ট্রি টেবিল থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল এটা হলো লাস্ট ম্যাচ শিনস্কে নাকামুরা এবং এজে স্টাইলস এর মধ্যে। অপরদিকে এজে স্টাইলস এর যে আজকে এন্ট্রি ছিল সেখানে সে কিন্তু মাস্ক পরে এসেছিল। আই থিঙ্ক এমনটা সে NJPW সময় করতো। তো এই বিষয়গুলো কিন্তু হিন্ট করতেছে যে এজে স্টাইলস এর হাতে কিন্তু আর খুব বেশি দিন সময় নেই। আমরা কিন্তু নর্মালি ভাবতেছিলাম যে রেসেলম্যানিয়া পর্যন্ত অন্তত এজে স্টাইলস যাবে, আমরা এজে স্টাইলসকে রেসেলম্যানিয়া 42 পর্যন্ত অন্তত দেখতে পাবো। তবে কোম্পানি এখন যেভাবে হিন্ট করতেছে তাতে করে মনে হচ্ছে যে রয়্যাল রাম্বলেই হয়তো বা ফাইনালি এজে স্টাইলস রেসলিং থেকে রিটায়ার করতে পারে। কোম্পানি যদি আসলে রয়্যাল রাম্বলে এজে স্টাইলসকে রিটায়ার করায় তাহলে এটা কিন্তু অত্যন্ত বাজে একটা সিদ্ধান্ত হবে, কারণ এখানে কিন্তু আমরা খুব বেশি ম্যাচ দেখতে পেলাম না। তবে যদি রেসেলম্যানিয়া পর্যন্ত এজে স্টাইলস থাকে তাহলে কিন্তু আমরা অনেকগুলো ড্রিম ম্যাচ দেখতে পাবো, অনেকগুলো সুপারস্টারের সঙ্গে কিন্তু আমরা ম্যাচ দেখতে পাবো। মানে বড় বড় ইভেন্টে না হোক, মানডে নাইট র বলেন, স্ম্যাকডাউন শো বলেন, সেখানে কিন্তু আমরা এজে স্টাইলসের সঙ্গে অন্যান্য সুপারস্টারদের ভালো ভালো ম্যাচ দেখতে পেতে পারবো। মানে অনেকগুলো ড্রিম ম্যাচ কিন্তু আছে, অনেকগুলো সুপারস্টার কিন্তু বর্তমান রোস্টারে আছে যাদের সঙ্গে কিন্তু এজে স্টাইলসের ভালো ভালো ম্যাচ হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা মিস করবো। তো পার্সোনালি এই বিষয়টার জন্য কিন্তু আমার কাছে আসলেই অনেকটা খারাপ লাগতেছে। তো পার্সোনালি আমি তো চাই যে এজে স্টাইলসকে যেন অন্তত রেসেলম্যানিয়া 42 পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আমার সঙ্গে কারা কারা চান অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক, দুজনের মধ্যে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হলে দুজনের মধ্যে কিন্তু আমরা মারাত্মক লেভেলের ম্যাচ দেখতে পাই, অ্যাবসলিউট ক্লাসিক একটা ম্যাচ। এখানে এজে স্টাইলস বলেন আর শিনস্কে নাকামুরা বলেন, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত লেভেলে পারফর্ম করেছে। বিশেষ করে এই ম্যাচের মধ্যে এজে স্টাইলসের যে পারফরমেন্স, এটা কিন্তু আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। নর্মালি এজে স্টাইলসের প্রত্যেকটা ম্যাচই ভালো হয়, সে প্রত্যেকটা ম্যাচের মধ্যেই ভালো পারফর্ম করে। তবে আজকে এজে স্টাইলসের যে পারফরমেন্স ছিল এটা কিন্তু পার্সোনালি আমার কাছে মনে হচ্ছিল যে এজে স্টাইলসের ভিতরে কেন জানি একটু এক্সট্রা লেভেলের এনার্জি কাজ করতেছিল। তার যে মুভ ফিনিশিং বা মুভমেন্ট গুলা এটা কিন্তু অনেকটা ফাস্ট ছিল, তো এটা কিন্তু বোঝা যাচ্ছিল। তো এই বিষয়টা কারা কারা নোটিস করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো যাই হোক, দুজনে কিন্তু আসলে এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। শিনস্কে নাকামুরাও কিন্তু এই ম্যাচের মধ্যে দুর্দান্ত লেভেলে পারফর্ম করেছে। এই ম্যাচের মধ্যে এমন একটা সিকোয়েন্স আসে যে এজে স্টাইলস কিন্তু শিনস্কে নাকামুরাকে ট্র্যাপ প্রেসার
ফাইনালে নিয়ে যায়। মনে হচ্ছিল যে শিনস্কে নাকামুরা হয়তোবা ট্যাপ আউট করবে, তবে শেষ পর্যন্ত শিনস্কে নাকামুরা কিন্তু ট্যাপ আউট করে না। আর এরপরেই কিন্তু শিনস্কে নাকামুরা এই ম্যাচের মধ্যে একটু দুর্বল হয়ে পড়ে। সে অনেকগুলা মুভ কিন্তু পারফেক্টলি এক্সিকিউট করতে পারে না। অবভিয়াসলি এটা কিন্তু একটা স্টোরি লাইনেরই অংশ। মানে এখানে এই ম্যাচের মধ্যে শিনস্কে নাকামুরা কিন্তু কয়েকবার ফিনিশার হিট করার জন্য গিয়েছে, তবে এজে স্টাইলস যেহেতু ক্রাফট ক্র্যাশারে নিয়েছিল এর জন্য কিন্তু শিনস্কে নাকামুরা ঠিকঠাকভাবে মুভ ডেলিভার করতে পারতেছিল না। তো এই বিষয়গুলো কিন্তু এই ম্যাচের মধ্যে দেখানো হয়েছে। আর তাছাড়া এই ম্যাচের মধ্যে সব থেকে মজার যে বিষয়টা সেটা হলো এজে স্টাইলস কিন্তু এই ম্যাচের মধ্যে শিনস্কে নাকামুরাকে কিং সাসা হিট করেছে। অবভিয়াসলি এটা শিনস্কে নাকামুরার মতো করে হয়নি, তবে এই জিনিসগুলো কিন্তু আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। এই ম্যাচের মধ্যে এজে স্টাইলস এর কাছ থেকে আমরা ফিনোমিনাল ফোরাম দেখতে পেয়েছি। এখানে শিনস্কে নাকামুরা ড্রাইভার হিট করে, তবে শেষ পর্যন্ত এজে স্টাইলস কিন্তু এই ম্যাচের মধ্যে শিনস্কে নাকামুরাকে একটা ফিনোমিনাল ফোরাম হিট করে, এরপরে স্টাইলস ক্লাশ হিট করে সে কিন্তু শিনস্কে নাকামুরাকে হারিয়ে দেয়। এজে স্টাইলস কিন্তু ফাইনালি এই ম্যাচটা জিতে যায়। আর এই ম্যাচ শেষ হয়ে যাবার পরে শিনস্কে নাকামুরা এবং এজে স্টাইলস একে অপরের প্রতি কিন্তু রেসপেক্ট শো করে, মানে মিউচুয়াল রেসপেক্ট কিন্তু আমরা দুজনের মধ্যে দেখতে পাই। তো নর্মালি দুজন ফেস সুপারস্টার যখন পারফর্ম করে এটা কিন্তু হয়ে থাকে। আর তাছাড়া যেহেতু এটা এজে স্টাইলস এর রিটায়ারমেন্ট ট্যুর চলতেছে, তো এর জন্য কিন্তু এই বিষয়টা আরো অনেক বেশি ইমোশনাল করতেছিল। এরপর আমরা ফাইনালি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ নাম্বার 1 কন্টেন্ডার ফেটাল 4 ম্যাচ দেখতে পাই স্যামি জায়েন, ট্রিক উইলিয়ামস, ডেমিয়ান প্রিস্ট এবং র্যান্ডি অর্টনের মধ্যে। তো প্রথমে রিং এর মধ্যে আসে র্যান্ডি অর্টন, এরপরে আসে ডেমিয়ান প্রিস্ট, তারপরে আসে ট্রিক উইলিয়ামস। ট্রিক উইলিয়ামসের এন্ট্রির সময় কিন্তু আমি বুকারটিকে অনেক মিস করি, কারণ এনএক্সটি এর সময় ট্রিক উইলিয়ামসের এন্ট্রির সময় কিন্তু বুকারটি ওয়া আহা এরকম টাইপের শব্দ করে। তো যেই বিষয়টা কিন্তু ট্রিক উইলিয়ামসের এন্ট্রিকে আরো অনেক বেশি স্পেশাল করে। তো এই বিষয়টা কিন্তু মেইন রস্টারে ট্রিক উইলিয়ামস আসার পরে আমি অনেক বেশি মিস করি। তো যাই হোক, এরপরে স্যামি জেন আসে। স্যামি জেন আজকে যে পপ পেয়েছে এটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল। অবভিয়াসলি হোম টাউন ক্রাউড বলে কথা। তো যাই হোক, ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরুটা হয় র্যান্ডি অর্টনকে দিয়ে, মানে র্যান্ডি অর্টন কিন্তু শুরুতেই ডেমিয়ান প্রিস্টকে একটা আর কেউ হিট করার চেষ্টা করে। অবভিয়াসলি এটা কিন্তু এক্সিকিউট হয় না। এরপরে স্যামি জেইন এবং র্যান্ডি অর্টনের মধ্যে ফাইটিং হয়, আর ট্রিক উইলিয়ামস কিন্তু আগে থেকে রিং সাইডে পালিয়েছিল। তো যাই হোক, এরপরে ট্রিক উইলিয়ামস, ডেমিয়ান প্রিস্ট সবাই কিন্তু এই ম্যাচের মধ্যে আসে। চারজনের মধ্যে ভয়ঙ্কর লেভেলের ফাইটিং শুরু হয়ে যায়। ডেমিয়ান প্রিস্ট এখানে র্যান্ডি অর্টনের উপরে ডমিনেট করে, সে কিন্তু অনেকগুলো পাঞ্চ করে। এরপরে সে যখন ফাইনাল পাঞ্চ করার জন্য যায়, ঠিক 1 সেকেন্ডে র্যান্ডি অর্টন কিন্তু ডেমিয়ান প্রিস্টের চোখে আঙুল দিয়ে দেয়। তো এই সিকোয়েন্সটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি মজার লেগেছে। এরপর আমরা এই ম্যাচের মধ্যে স্যামি জেনের কাছ থেকে টর্নেডো ডিডি দেখতে পাই। র্যান্ডি অর্টনও এই ম্যাচের মধ্যে ড্রিপিং ডিডি হিট করে। ব্লু থান্ডার বম আমরা দেখতে পাই স্যামি জেনের কাছ থেকে। এরপরে একটা এক্সপ্লোডার হিট করে সে কিন্তু হালুভা কিক করে দেয় র্যান্ডি অর্টনকে, এবং মনে হচ্ছিল যে এখানেই বোধহয় ম্যাচটা শেষ। তবে রিং সাইড থেকে কিন্তু ট্রিক উইলিয়ামস রেফারিকে রিং সাইডে টেনে বের করে দেয়, যার কারণে কিন্তু এই ম্যাচটা সেখানে শেষ হয় না। চারজনের মধ্যে আবারও ফাইটিং শুরু হয়ে যায়। র্যান্ডি অর্টন কিন্তু এখানে পালা করে করে একবার ডেমিয়ান প্রিস্ট, একবার ট্রিক উইলিয়ামস, একবার স্যামি জেন, তিনজনকেই কিন্তু অ্যানাউন্সার টেবিলের উপরে ড্রপ করতেছিল, মানে যেমনটা সে নর্মালি করে থাকে। তার সিগনেচার যে টেবিলের উপরে ড্রপ আছে এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই সিকোয়েন্সটাও কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বেশি এন্টারটেইনিং ছিল। এরপরে র্যান্ডি অর্টন এই ম্যাচের মধ্যে আর কেউ হিট করার চেষ্টা করে, তবে সেটা কিন্তু মিস হয়ে যায়। তবে স্যামি জেন কিন্তু হালুভা কিকের জন্য যখন যায়, তখন কিন্তু ফাইনালি র্যান্ডি অর্টন একটা আর কেউ হিট করে দেয় স্যামি জেনকে। তবে এরপরেও কিন্তু ম্যাচটা শেষ হয় না, কারণ ডেমিয়ান প্রিস্ট এবং ট্রিক উইলিয়ামস কিন্তু ম্যাচটা শেষ হতে দেয় না। এরপরে র্যান্ডি অর্টন, ট্রিক উইলিয়ামস এবং ডেমিয়ান প্রিস্ট দুজনকে একসঙ্গে নিয়ে ড্রিপিং ডিডি হিট করে, এটাও কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালো লেগেছে। ডেমিয়ান প্রিস্টের কাছ থেকে আমরা সাউথ অফ হ্যাভেন্স দেখতে পেয়েছি। তবে শেষ পর্যন্ত স্যামি জেন কিন্তু একটা হালুভা কিকের সঙ্গে এই ম্যাচটা জিতে যায়। ফাইনালি আজকের এসএনএমিতে সে কিন্তু আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার হয়ে গেছে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে ম্যাকেন্টায়ার কিন্তু আসে স্যামি জেনের উপরে অ্যাটাক করার জন্য, তবে সে কিন্তু সাকসেসফুল হয় না। তো ফাইনালি স্যামি জেন কিন্তু এবার রয়্যাল জাম্বালে যাবে, ড্রু ম্যাকেন্টায়ারকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করবে। আর এখানে স্যামি জেনকে জেতানো হয়েছে। একে তো আজকের এসএনএমি স্যামি জেনের হোম টাউন থেকে হচ্ছে, তার উপরে রয়্যাল জাম্বালে স্যামি জেনকে একটা কিন্তু বড় মোমেন্ট দিতে হবে, এর জন্যই কিন্তু স্যামি জেনকে জেতানো হয়েছে। অপরদিকে র্যান্ডি অর্টন কিন্তু এবার মেন্স রয়্যাল জাম্বাল ম্যাচের মধ্যে থাকবে। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকের এসএনএমির সম্পূর্ণ রিভিউ। আজকের এসএনএমি
আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।